দর্শক, আপনাকে আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ শানশাহ। নির্বাচনী ডামাডোলের পর আবার আমরা ফিরছি। রবি থেকে বৃহস্পতি অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। নির্বাচনের কারণে আজকের এই বিশেষ 24 ঘন্টা আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশু। আপনারা জানেন 12 তারিখের নির্বাচনের পর 17ই ফেব্রুয়ারি 2026 দিনক্ষণ নির্ধারিত হয়েছে। সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং বিকেলে অর্থাৎ সন্ধ্যায় গঠিত হবে নতুন সরকার। অর্থাৎ রমজান শুরুর আগেই নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে, বাংলাদেশ পেতে যাচ্ছে নতুন একটি সরকার ব্যবস্থাও বটে। এবং প্রায় 20 বছর পরে আবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। সেই সব নিয়ে তারেক রহমান আজকে জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তার সরকারের তালদলের ইশতেহার, জুলাই সনদ এবং সার্বিকভাবে দেশ পরিচালনায় তার নীতি কী হবে তার একটি রূপরেখা তিনি তুলে ধরেছেন চেষ্টা করার। সেসব নিয়ে বিশ্লেষণ করব আমরা। করার জন্য আমার সঙ্গে আছেন নবনির্বাচিত দুজন এমপি, গেজেট হয়েছে, এখনো শপথ হয়নি যদি। আজিজুল বারী হেলাল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা 4 আসনে অনেক ভোটে বিজয়ী হয়েছেন। আজিজুল বারী হেলাল, আপনাকে অভিনন্দনও জানাচ্ছি এই সুযোগে। আছেন পাবনা 1 আসনে জামাত ইসলাম থেকে বিজয় প্রার্থী ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন। ব্যারিস্টার মোমেন, আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন আরেকজন সংসদ সদস্য, ঢাকা 10 থেকে বিজয়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আমি একটু আজিজুল বারী হেলাল আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ভোট হবে কি হবে না, শেষ পর্যন্ত ভোট হবে না, এরকম নানান সংশয়, সেসব আলোচনা আপনার সঙ্গে এখানে অনেকবার করেছে, অনেক শঙ্কা ছিল। সেই ভোট হয়েছে, সরকার গঠনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে, আপনি শপথ নিতে যাচ্ছেন আপনারা সবাই। তার আগে আজকে বিএনপি চেয়ারপারসন যে সংবাদ সম্মেলন করলেন সেখানে উনি যে বার্তা দিলেন, তার প্রধান বার্তা আপনার কাছে কি মনে হলো? আপনি নিশ্চয়ই সেই সংবাদ সম্মেলনটি শোনার সুযোগ হয়েছে আপনার। ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আমরা এগিয়ে চলছি। আমাদের আজকের সংবাদ সম্মেলনে আমাদের চেয়ারম্যান যে কথাটি বুঝিয়েছেন যে সেটা হলো যে আমাদের একটা ঐক্য, এই নির্বাচনের মাধ্যমে আমরা যারা সরকার গঠন করতে যাচ্ছি, বিরোধী দলে যারা যাচ্ছি, সবার একটা ঐক্য যদি থাকে যে অন্তত দেশটা পরিচালনা করবার জন্য, তাহলে যারা আর কি আমার বাংলাদেশকে পিছিয়ে রাখতে চায়, যারা বাংলাদেশকে আপনার ফ্যাসিবাদী শক্তি উত্থান যাতে না ঘটে, এই জন্য আমাদের মধ্যে যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলনটা হয়েছিল সেই ঐক্য যাতে আমরা বজায় রাখতে পারি এবং দেশের উন্নয়নে সরকার এবং বিরোধী দল যেন আপনার পাশাপাশি কাজ করতে পারে। কারণ 24-এর গণ অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই 24-এ গণ অভ্যুত্থানের ফলে গণতন্ত্র আপনার নায়কতন্ত্র থেকে সামনের দিকে আসলো এবং দেখবেন যে লক্ষণীয় ব্যাপার যে নির্বাচনটা যে কত লোক কত মানে আপনার পারসেপশন করেছিল বা অনুমান করেছিল, অ্যাজামশন করেছিল যে গণ্ডগোল হবে, অমুক হবে, নির্বাচন হবে কিনা, কিন্তু সব কিছুকে আপনার পিছনে ফেলে আপনার আল্লাহর রহমতে এদেশের মানুষ যে বিপদের সময় ঐক্যবদ্ধ হতে পারে, গণতন্ত্র রক্ষার প্রয়োজনে ঐক্যবদ্ধ হতে পারে, তার একটা নজির আপনি দেখেন। 71-এ আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, 90-তে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, 24-এ আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, এবার নির্বাচনেও আমরা ঐক্যবদ্ধ হলাম। এটা সেই ঐক্যের বার্তাটাই তারেক রহমান আজকে দেওয়ার চেষ্টা করেছে। আমি আপনাকে একটু থামাই। আজিজুল বারী হেলাল, ব্যারিস্টার মোমেন, আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই। তারেক রহমান প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় এবং দলের দায়িত্বে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গভাবেই তার, এবং তিনি একটি সংকটময় সময়ে তাকে দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, সংকটময় একটি সময়ে বাংলাদেশও পার করছিল, সেখান থেকে খানিকটা উত্তরণের জায়গা অথবা উত্তরণের জায়গা তৈরি হয়েছে। আগামী দিনগুলোর জন্য আমাদের অপেক্ষা। আমি তারেক রহমানকে কোট করছি, তিনি আজকে বলছেন যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। ওনার পরিষ্কার বার্তা, বেআইনি কার্যক্রম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, দুর্বলের উপর আক্রমণ মেনে নেওয়া যাবে না। এই কথাগুলো সব শ্রেণী পেশার, সব ধর্মের, পাহাড়ের, সমতলের সব মানুষকে খানিকটা আশ্বস্ত করতে পারলো কিনা, এবং এর ভিতর দিয়ে আপনি কোনো ঐক্যের বার্তা আপনিও দেখেন কিনা? আগামীকালকে উনি জামাতের আমিরের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করবেন, এনসিপির যিনি প্রধান জনাব নাহিদ ইসলাম তার বাসায় গিয়ে সাক্ষাৎ করবেন। ফলে আমাদের সাম্প্রতিক রাজনৈতিক কালচারে এই বিষয়গুলো আমরা দেখি নাই, ফলে সেইটা আমাদেরকে খানিকটা আশাবাদী করে কিনা? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা একটা নির্বাচন দীর্ঘদিন পরে, যেখানে জনসাধারণ
ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, যদিও টার্ন আউট 60% প্লাস মাইনাস ছিল। তারপরেও একটা সুষ্ঠু ভোট হয়েছে। কিছু অনিয়মের কথা আমরা শুনেছি। 30টার মতো সিটে আমরা অলরেডি বলেছি ভোট রিকাউন্টের কথা। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেই হবে। আমরা যে ধরনের আশঙ্কার কথা শুনছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছিল, সকল কিছু ছাপিয়ে মানুষজনের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একটা ভোট হয়েছে। সারা দেশে আমরা দেখেছি ঈদের আনন্দের মতো করে মানুষ ঢাকা ছেড়েছে স্লোগান দিতে দিতে এবং ভোট দিয়েছে। এটা একটা ইতিবাচক লক্ষণ। অবশ্যই তারেক রহমান যে কথাগুলো বলেছেন, আমি এগুলোকে ইতিবাচক হিসাবে নিতে চাই। জাতীয় ঐক্যের কথা বলেছেন, ফ্যাসিবাদ যাতে না ফিরে আসে সেটার কথা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন। এগুলো অবশ্যই ইতিবাচক, এগুলা জনগণ অবশ্যই লক্ষ্য রাখবে এটার বাস্তবায়ন কতটুকু হয়। একই সাথে আপনি যদি লক্ষ্য করেন, সারা দেশে কিন্তু আজকে অনেক সংঘর্ষ হয়েছে। 3 জন সরকারি দলের হাতেই মৃত্যুবরণ করেছে। একজনের মা আহত হওয়ার কারণে তিনি আবার শোকাহত হয়ে মারা গিয়েছেন। মোট ক্যাজুয়ালিটির সংখ্যা 4 আজকে। 4 কি তাই? চাঁপাইনবাবগঞ্জের 2 জন সহ আপনি বলছেন, জি জি, যারা ককটেল বানাতে গিয়ে বা বোমা। না, মনে হয় প্রতিপক্ষের আক্রমণে 4 জন মারা গিয়েছে। আমার কাছে যা তথ্য, তাতে চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে 2 জন। তারা কোনো রাজনৈতিক সংঘাতের কোনো প্রমাণ এখন আমরা পাইনি। নাটোরের বড়ই গ্রামে গুলি বর্ষণ হয়েছে, সেখানে কেউ মারা যায়নি। ফরিদপুরের বোয়ালমারীতে আহত 20। নোয়াখালীতে একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে এনসিপি এখন সংবাদ সম্মেলন। কিন্তু আমরা আমাদের প্রেস ব্রিফিং করেছি, আমাদের জি, মুখপাত্র স্পোক্সপারসন এহসান মাহমুদ জুবায়ের, সেখানে আমি ছিলাম। সেখানে আমরা বলেছি, স্পেসিফিক ডকুমেন্ট দিয়েছি 4 জন কোথায় কোথায় মারা গিয়েছেন, ওটা আমরা তুলে ধরেছি, মিডিয়ার বরাদ দিয়ে তুলে ধরেছি। তো এইটা সারা দেশে সংঘর্ষ হচ্ছে, আমার কনস্টিটিউয়েন্সিতে সংঘর্ষ হচ্ছে। আমি খুব স্পষ্টভাবে বলেছি কোনো বিজয় মিছিল হবে না। আমার এলাকায় কোনো বিজয় মিছিল হয়নি। প্রতিপক্ষের আক্রমণ হচ্ছে। এগুলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আসলে শক্তভাবেই যেভাবে বলা হয়েছে, এটার আসলে বাস্তবায়ন জনগণ দেখতে চায়। রাজনৈতিক সংঘাত আবার ফিরে আসুক, এটা কোনোভাবেই কাম্য নয়। তো আমি তারেক রহমানের কথায় আশ্বস্ত হতেই চাই, কিন্তু এটার প্রতিফলন দেখতে হবে আমাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে। জি। আজিজুল বারী হেলাল, ধরেন আপনার ইলেকশনকে গ্রহণ করেছে জামাত ইসলামী, সরকারকে বা বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন। সরকার এখন আনুষ্ঠানিকভাবে হননি, কিন্তু আবার 30টা আসনের ফলাফল পুনঃগণনার জন্য তারা নির্বাচন কমিশনে আবেদনও জানিয়েছেন, এবং সেই 30 আসনের সংসদ সদস্যকে শপথ না পড়ানোরও একটা দাবি জামাতের পক্ষ থেকে আছে। এনসিপির পক্ষ থেকেও একই কিছু আসনের দাবি করা হয়েছে, যেহেতু তারা একসঙ্গে জোট। এবং একটু আগে ব্যারিস্টার মোমেন যেমনটা বলছিলেন যে সারা দেশে আক্রমণের ঘটনা, একটি প্রাণও যদি মারা যায়, মানে 4টি হয়তো নিশ্চিতভাবে আপনি বলতে পারেন আমাদের আগের নির্বাচন, এবার নির্বাচনের দিন কেউ হতাহত হয়নি, যেটি খুবই প্রত্যাশিত। ফলে একটি প্রাণও তো আসলে মূল্যবান। যার যায় তার তো আসলে সবই যায়, যার বাবা যায়, মা যায়, সন্তান যায়। ফলে এইটা সামাল দেওয়ার ব্যাপারে এখন যতটা না এই অন্তর্বর্তী সরকারকে মানুষ দোষারোপ বা দায় দিবে, তার চেয়ে অনেক বেশি দায় অথবা প্রত্যাশা আপনাদের কাছে বেশি। ফলে আপনাদের রাজনৈতিক বার্তাটা কি? আমরা বিএনপিকে দেখেছি আপনারা কোনো বিজয় মিছিল করেননি এত বড় বিজয়ের পরেও, কিন্তু তার বিপরীতে এই ঘটনাগুলো যদি ঘটে, সেটা সংখ্যায় কম হলেও সেইটা একটা খারাপ সিগন্যাল তো বটেই। জি, আমি আপনার এই কথার সাথে একমত যে প্রত্যেকটা আন্দোলন বা নির্বাচনও কাইন্ড অফ কিন্তু আন্দোলন, কারণ ভোট যুদ্ধ বলা হয়। জি, এরপরে যে একটা ব্যাকল্যাশ হয়, এটাকে আমি ব্যাকরণভাবে তো বলছেন যে ব্যাকল্যাশ হয়, তাই বলে কি আমাদের মেনে নিতে হবে? সেরকম কিছু না, কারণ আমরা তো গণতন্ত্রের পথে উত্তরণ করছি। এখন আমার বক্তব্য যে 3-4টি ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে, সেখানে আমার কি মনে হয়, আপনার কি মনে হয় যে বিএনপির কোনো প্রার্থী বা বিএনপির কোনো নেতা তাদের উপর আক্রমণ করেছে, প্রতিপক্ষ আক্রমণ করেছে? আমি এই ঘটনাগুলো যতটুকুই জানি, যে এই ঘটনা এখন বর্তমান যে সরকার আছে, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের গ্রেফতার করুক, তাদের আইনের আওতায় আনুক। তখন যদি আমাদের দল, বিজয়ী দল, যদি এ ব্যাপারে কোনো সাফাই গাইতে চায়, তখন কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাকে গ্রেফতার করতে হবে, তাকে চিহ্নিত করতে হবে। আর আমরা যারা বিজয় অর্জন করেছি বা বিজয়ী হতে পারিনি, আমরা সবাই যদি এই ব্যাপারটা আপনার শান্তশিষ্টভাবে দেখি,
যে আপনার একজনের উপর আরেকজনের আক্রমণ, কিছু কিছু 3-4টে ঘটনা বলেন, কিন্তু আমি মনে করি যে একটা পলিটিক্যাল হারমোনি এবার নির্বাচনে যা দেখা গেছে, অতীতে কোনো নির্বাচনে এতটা হারমোনি কিন্তু দেখা দেখা যায় যায়নি, না। সত্য। বিশেষ করে আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, সেটি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, আমাদের বিদেশি পর্যবেক্ষক যারা এসেছিলেন তারাও সেটি আজকে স্পষ্ট সুতরাং করে তাদের এই ব্রিফিংয়ে বলেছে। ঘটনাগুলোকে আপনার অবশ্যই নিন্দাজনক, শুধু নিন্দা বলে তো চলে গেলে হবে না, তাকে আইনের আওতায় আনতে হবে, তাহলে পরবর্তীতে এই আর কেউ ঘটনাগুলো করার সাহস পাবে ঘটবে না। এবং আমরা কিন্তু বারবারই বলেছি যে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজি বা এই ভায়োলেন্স যারা করে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসী। জি, ব্যারিস্টার নজিব, আমি দু একটা ঘটনার কথা আপনাকে বলতে পারি। যেমন ধরেন নাটোরের বড়াই গ্রামে, এটা দুই পক্ষের, প্রথমে বিএনপি আক্রমণ করেছিল, পরে আবার জামাতের পক্ষ আক্রমণ করেছে বড়াই গ্রামে, ফলে গুলিবর্ষণ হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে বাজার দখল নিয়ে 12টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। ফলে এইটা অনেক সময় দেখা যাচ্ছে এক হাতে আসলে তালি বাজছে না, কোথাও কেউ হয়তো একটি দল আগে যাচ্ছে, জামাত হয়তো পাল্টা অ্যাকশন নিচ্ছে, কোথাও হয়তো যেখানে জামাত জিতেছে তারা আগে যাচ্ছে। আবার এর সঙ্গে পুরো ঘটনায় যে রাজনৈতিক তা না, হয়তো বাজারের নিয়ন্ত্রণ, জমি দখল, সম্পত্তি বা অর্থনৈতিক হিসাব, বংশগত হিসাব, নানান বিষয় লুকিয়ে আছে। ফলে শুধু বড় দল বা বেশি আসনে বিজয় দল হিসেবে বিএনপির প্রতি এই দায় চাপানোর সুযোগ জামাতের আছে কিনা, নাকি আপনাদেরও আরেকটু শক্ত হওয়ার সুযোগ আছে, দরকার ছিল? না, আমাদের তো এটা, আমি যেটা বলছি সেটা হলো যে এটা সকলের রেসপন্সিবিলিটি। এটা কোনো একটি দলকে আমি ইন্ডিকেট করছি না, কিন্তু যেটা হচ্ছে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত, দ্রুতই ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের যদি এক্ষেত্রে কোনো দুর্বলতা থাকে, এটা জনগণ সাফারার হবে। এক্ষেত্রে যেহেতু বিএনপি ক্ষমতায় যাচ্ছে, রেসপন্সিবিলিটিটা স্বাভাবিকভাবে তাদের বেশি। আপনি যেটা বললেন, এক্সপেকটেশনও, জনগণের এক্সপেকটেশনটাও বেশি। তো সেই ক্ষেত্রে বড় দল হিসেবে তাদের রেসপন্সিবিলিটি বেশি নিতে হবে, তাদেরকে বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। কিন্তু অন্য কোনো দল এটা রেসপন্সিবিলিটি এড়াতে পারে না যদি তাদের নেতাকর্মীরা এক্ষেত্রে কোনোভাবে জড়িত থাকে। কোনো ধরনের সুপারিশ ছাড়ানোর জন্য কিংবা ব্যাপারটাকে একটু লাইটলি দেখার কোনো সুযোগ নেই। আমি বলে দিয়েছি আমার এলাকায় আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো সংঘর্ষে জড়ায়, না, সেটা আপনি বলেছেন, কিন্তু আপনার দলের কেন্দ্রীয় নেতৃত্বের আমাদের বার্তা কেন্দ্রীয় কি? নেতৃত্বের বার্তাও একই, যে আমরা আইন হাতে তুলে নেওয়ার বিপক্ষে। কেউ আইন হাতে তুলে নেবে না। কেউ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আইনের আশ্রয় নেবে। পাল্টা আক্রমণ করতে যাওয়া, এটা আমরা সমর্থন করি না কোনোভাবে। জি, জি। আজিল ভাইয়াল, তারেক রহমানের প্রেস কনফারেন্সে উনি আজকে অনেকগুলো বিষয় স্পষ্ট করেছে। একটা বড় অংশ জুড়ে যেহেতু মূলত বিদেশি সাংবাদিকদের প্রশ্নের তিনি জবাব দিয়েছেন, ফলে ইলেকশনে কোনো মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা সেরকম প্রশ্ন উঠেছিল, তিনি সেটির জবাব দিয়েছেন। ফলে কেউ কেউ বলার চেষ্টা করছেন 200-র বেশি আসন পেলেই, বা এই যে ব্রুট মেজরিটি যেটাকে বলে, মানে ভূমিধ্বস বিজয় যেটাকে বলে, সেটি আসলে অনেক এক ধরনের, মানে কি বলে আপনাকে, আধিপত্যবাদ, বা আমরা খুব খারাপ অবস্থায় গেলে যেটাকে ফ্যাসিস্ট বলি, সেটা হওয়ার একটা ঝুঁকি থাকে। ফলে বিএনপি 20 বছর পরে রাষ্ট্র ক্ষমতায় আসলে একটা পাহাড় সমপ্রত্যাশা মানুষের, এবং এই নির্বাচনের একটা ব্যাকগ্রাউন্ড আপনি জানেন, এই নির্বাচনটা অন্য নির্বাচনের মতো না, তার আগে জুলাই গণ অভ্যুত্থানের মতো একটা বড় ঘটনা ঘটে গেছে। ফলে সেই ঝুঁকিটার কথা মাথায় রেখে আপনারা শপথ নিচ্ছেন কিনা, এবং ধরেন আপনার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারেক রহমান স্পষ্ট করছে সবার আগে বাংলাদেশ, ফলে সেটি বজায় রাখতে পারবেন কিনা, কারণ অনেকগুলো আমরা একটা টালমাটাল বৈশ্বিক অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি নিঃসন্দেহে। এই অবস্থায় দেখেন, আমাদের ইকোনমিক কন্ডিশনটা কিন্তু তারেক রহমান আজকে তার প্রেস কনফারেন্সে বলছে, দ্য ফ্রাজাইল ইকোনমি। খুবই একটা ফ্রাজাইল ইকোনমিকে কিন্তু অসন্তুষ্ট চলে আসে। আমার ইকোনমিক কন্ডিশনটা অনেকটা মানুষের আচরণকে নির্ধারণ করে, অনেকটা সাইকোলজিক্যালি, আপনি সম্পূর্ণ বললে ভুল হবে। তা এই ইকোনমিকটাকে আমাকে ডেভেলপ করার জন্য আমরা ইকোনমিক পলিসি যেগুলো দিয়েছি, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এবং এই বাস্তবায়ন করার জন্য শুধু আমি বিএনপিকে, মানে যেহেতু বিএনপি আপনার সরকার গঠন করবে ইনশাআল্লাহ, দেখেন সাইকেলের সামনের চাকা যদি আমরা হই, সাইকেলের আরেকটি চাকা তো আমাদের বিরোধী দল, তাই না? পেছনের চাকাটা যদি ঠিক মতো না চালু থাকে, তাহলে কিন্তু সামনের চাকা ভালো আপনি চালাইলেও আপনার সাইকেলটা ঠিক মতো যায় না। সেই জন্য বলছি যে আমার নাজিম মোমেন ভাই একটা সুন্দর কথা আমার খুব ভালো লাগলো, যে উনি অল দ্য ভায়োলেন্স ইজ অ্যাকসেপ্টিং, নট ডিনাইং। মানে আমি এই টকশোতে বসার আগে, আমরা যত নির্বাচন আগে টকশো করেছি, নাজিম মোমেন ভাইয়ের সাথে অনেক টকশো করেছি অনলাইনে,
তা আমাদের মধ্যে একটা ডিনাইং টেন্ডেন্সি থাকতো যে কিছু হলে আমি এটা করিনি, আমি এটা জানি না। এই যে অ্যাকসেপ্টেন্স, অ্যাকচুয়ালাইজেশনকে অ্যাকসেপ্ট করা, এটা একটা বড় পরিবর্তন। মানে সংকটকে স্বীকার করলে স্বীকার সেটি করা, সমাধানের রাস্তা হবে। সমাধানের এইটা একটা বড় পরিবর্তন হয়েছে। সুতরাং আপনি যেটা বললেন যে দেখেন বিদেশি রাষ্ট্র, বিশেষ করে ভারত, পাকিস্তান, চায়না, মার্কিন ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, এদের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারেও কিন্তু আজকে অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল। আমরা কিন্তু একটা কথাই বলেছি যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে তারপরে সবার সাথে সম্পর্ক হবে। আমরা কিন্তু এটা 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 বলেছি। এবং আমাদের বিরোধী দল যারা হবে তাদেরকেও আমরা বলেছি যে আমরা অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া হবে না। এখন আমরা যে প্রতিশ্রুতিগুলো এখন দিচ্ছি, এইটা কিন্তু পরীক্ষা করার সময় এখনো আসেনি। আমরা যেদিন সরকার গঠন করব, তারপরে 100 দিন সরকারের একটা হানিমুন পিরিয়ড থাকে, কিন্তু হিয়ার ইজ নো হানিমুন পিরিয়ড। কারণ আমরা একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাজনৈতিক অবস্থা থেকে উঠে আসি। সুতরাং এটাকে আর হানিমুন পিরিয়ড পড়া যাবে বলার আর সুযোগ নেই। আপনার হার্ড লেবার করতে হবে। জি, আপনাকে একটু থামাই। আজিল বারী হেলাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা 10 আসনে বিএনপির বিজয় প্রার্থী এবং দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। রবিউল আলম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। দুদিন পরে শপথ, আমরা কথা বলছিলাম তারেক রহমান বিজয় দলের প্রধান হিসাবে আসলে আজকে কি বার্তা দিলেন, আমি আপনার কাছে ফিরবো। তার আগে একটু ব্যারিস্টার মোমেন, আপনার কাছে যেটা আমি জানতে চাই যে বিএনপি সরকার তার যে পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিয়েছে সেটা ভোটের আগেও তারা বলেছেন দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আজকে চীনের সঙ্গে সম্পর্ক কি হবে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে বাংলাদেশ বা বিএনপির অবস্থান কি হবে সরকারের, ভারতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কি, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কিভাবে এগোবে, সবকিছুর ক্ষেত্রে তারেক রহমানের জবাবের মূল কথা ছিল বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ও জনগণের স্বার্থ বিবেচনা করে সেটা এগিয়ে নেওয়া হবে। কিন্তু আপনারা তো একটা মানে শুধু সংসদে যাওয়া, ওয়াকআউট করা, বয়কট করা, সরকারের বিরোধিতা করা, এরকম বিরোধী দল জামাত হওয়ার কথা না। অন্তত আপনার দলের যিনি প্রধান তার কথাবার্তায় সেটা স্পষ্ট। ফলে একটা শ্যাডো গভর্নমেন্ট মানুষ প্রত্যাশা করে সংসদে বিরোধী দলের কাছেও থাকবে, এবং জাতীয় কৃষিশীত ঐক্যমত সাংঘাতিক অপরিহার্য, যেটা সম্ভবত বাংলাদেশ নামক রাষ্ট্রটির সবচেয়ে বড় দুর্বলতা। সেই জায়গায় এবার কোনো পরিবর্তন কি দেশের মানুষ আশা করতে পারে? অবশ্যই আশা করে। আপনার দেখেন ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটা হয়েছে, সেখানে বিএনপি, জামাত, এনসিপি আমরা সবাই শরিক ছিলাম। সেক্ষেত্রে ফ্যাসিবাদের ক্ষেত্রে একটা তো ঐক্যমত লাগবেই। একই সাথে ইন্ডিয়া কিন্তু একটা বড় ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে। ইন্ডিয়া যেভাবে ফ্যাসিবাদকে লালন করেছে, ফ্যাসিবাদী সরকারকে বৈধতা দিয়েছে, একই সাথে ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। আবার আমরা দেখলাম এই বিশ্বকাপে, ক্রিকেট বিশ্বকাপে তারা যেই মানে খেলাটাকেও একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলো, এবং বাংলাদেশের একেবারে রাষ্ট্রীয় সম্মানকে নিয়ে টানাটানি, একটা প্লেয়ারকে নিয়ে তারা যা করলো, সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। তারা আত্মমর্যাদা, জাতীয় মর্যাদাকে খেলার উপরে স্থান দিয়েছে। তো এই যে ইন্ডিয়ার যেই দাদাগিরি, মোড়লগিরি, এটাকে তারেক রহমান কিভাবে ডিল করবেন, এটা কিন্তু জাতি তাকিয়ে থাকবে। বাংলাদেশের জনগণের একটা সেন্টিমেন্ট আছে। আমি আশা পোষণ করব যে এক্ষেত্রে ইন্ডিয়া পলিসি আমাদের কংক্রিট ঐক্যমত্যে আমরা পৌঁছবো। আমরা কিন্তু দেখেন ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপারে তাদের যে পলিসিটা আছে, সেক্ষেত্রে বিজেপি হোক, কংগ্রেস হোক, তাদের মধ্যে কিন্তু একটা ঐক্যমত্য আছে। জি, আমাদের দেশে কিন্তু এটা হয়নি। ইন্ডিয়া নিয়ে আমরা ডিভাইডেড, দীর্ঘদিন ডিভাইডেড ছিলাম। এবং ইন্ডিয়ান যেটা পলিসি ছিল যে আওয়ামী লীগের বাস্কেটে কিন্তু তাদের সমস্ত ডিম তারা রেখেছে। কিন্তু আজকে তারেক রহমানকে আমি কোট করছি, উনি বলছেন যে ভারতের সাথে সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা আর দুই পক্ষের প্রয়োজন নির্ভর। ফলে আপনি যদি সমান সমান হয়, বন্ধুত্ব বলেন, আসলে তো কূটনীতিতে বন্ধুত্ব বলে কিছু নাই, ইটস অল অ্যাবাউট রিলেশনশিপ, বিনিময়। আমি যদি আমার আত্মসম্মান, মর্যাদা রেখে যে কারোর সঙ্গে বন্ধুত্ব করি, তাতে নিশ্চিতভাবে জামাতের কোনো আপত্তি থাকার কথা না, সেটাই। এবং প্রতিবেশীকে আপনার অস্বীকার করারও সম্ভবত সুযোগ না। আমাদের দলীয় চিফ তো বলেছেন যে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন, প্রতিবেশীকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। ইন্ডিয়া আমাদের পাশে আছে, এটা রিয়ালিটি। হ্যাভিং সেড দ্যাট, তাদের আমরাও ইন্ডিয়ার পাশে আছি, সেটাও আছে, এটা রিয়ালিটি। কিন্তু আপনাকে যদি সমমর্যাদার ভিত্তিতে তারা যদি অস্বীকার করে, সেক্ষেত্রে আপনার পলিসি কি হবে? জি, আপনাকে অতীতের ইতিহাসগুলো স্মরণ রাখতে হবে। গত 16টি বছর তারেক রহমান এবং বিএনপি নিশ্চয়ই তাদের এটা খেয়াল থাকবে
যে গত 16 বছর কিভাবে এই ফ্যাসিবাদকে তারা ইয়ে করেছে, এবং এটার সাথে তো বিএনপিকে অত্যাচার বেশি করেছে। জি, আমি এটা আপনাকে খেয়াল একটু থামাই। রাখতে হবে। ফরেন পলিসির ক্ষেত্রে এই বিষয়টা যদি সমমর্যাদার ভিত্তিতে হতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাটিটিউড একটা বড় বিষয়। জি, আমি শেখ রবিউল আলমের কাছে একটু যেতে চাই। উনি শেখ রবিউল আলম, দুঃখিত আপনার কাছে, আপনাকেও দেরিতে আসতে হলো আরেকটা অনুষ্ঠানের কারণে। আপনি তারেক রহমান সাহেবের আজকে যে প্রেস কনফারেন্স, সেখান থেকে আপনার জন্য মূল টেক অ্যাওয়ে কি, মূল বার্তাটা উনি আসলে দেশের মানুষকে, সারা বিশ্বকে কি দিতে চেয়েছেন? না, আপনি যদি এক কথায় বলেন যে রাজনীতির গুণগত পরিবর্তন এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় যে গুণগত পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেটি তিনি সম্পূর্ণভাবে ধারণ করে কথা বলেছেন। যেহেতু আমরা বিজয়ী হয়েছি, অথবা আমাদের দায়ও বেশি, সেই জন্য দেখবেন যে আগামীকাল কিন্তু আমিরে জামাতের বাসায় যাওয়া বা নাহিদ ইসলামের এনসিপির প্রধানের বাসায় যাওয়া, এবং আমরা মনে করছি যে বৃহত্তর জাতীয় স্বার্থে আমরা কাজ করব। সৌহার্দ্যতাপূর্ণ একটা সম্পর্ক থাকবে, কার্যকর বিরোধী দল থাকবে, কার্যকর সরকার থাকবে। এবার মনে রাখতে হবে, শুধু সরকারের দায় বিরোধী দলের উপর জবাবদিহি থাকবে না, সরকারকে নিজেকেও আইনসভার উপর দায় থাকতে হবে। কারণ সরকারি দলেরও অনেকেরও কথা বলার সুযোগ থাকছে, এবং সেও সরকারের কাছে জানতে চাইবে, নিজ দলের সরকারের কাছে। যার ফলে আমাদের রাষ্ট্রের 3টি বিভাগ, ধরেন নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, 3টি স্বতন্ত্রভাবে ফাংশন করছে। কারণ আইন বিভাগের কাজ হবে সরকার ঠিকমতো ফাংশন করছে কিনা সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা। নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ আবার বিচার বিভাগের কাছে ওই 2 বিভাগ সঠিকভাবে ফাংশন করছে কিনা তারও একটা কিন্তু অবজারভেশনের মধ্যে থাকবে। আর জনগণ তো আছেই, যেহেতু গ্রহণযোগ্য নির্বাচনের একটা সার্বজনীন পথ আমরা নিশ্চিত করেছি যে 5 বছর শেষে ক্ষমতায় ছেড়ে আপনাকে নির্বাচন করতে হবে। যার ফলে জনগণের ক্ষমতায়ন যখন হচ্ছে নিশ্চিতভাবে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলি, সরকারি দল, বিরোধী দল, উভয় কিন্তু যথোপযুক্ত ফাংশন করার প্রয়োজন রয়েছে। বিরোধী দল মানে শুধু বিরোধিতা করলেই হবে না, বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে। এবং কিভাবে আপনি বিরোধিতা করছেন, আপনার বিরোধিতা কি শুধুমাত্র হীন রাজনৈতিক স্বার্থে, নাকি বৃহত্তর জনগণের সাথে, রাষ্ট্রের স্বার্থে, সেটাও কিন্তু এখানে বিবেচনার বিষয় থাকবে। অর্থাৎ বিরোধী দলকেও কিন্তু সফল হতে হবে বিরোধী দল হিসাবে, সরকারকে তো সফল হতেই হবে। তো আমরা চাইবো যেটা, যে একটা কার্যকর পার্লামেন্ট, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের বৃহত্তর স্বার্থ, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলি কনসার্ন থাকবে, এবং সেটা উত্তরোত্তর সমৃদ্ধ করবার জন্য দেশ এবং জনগণকে যার যার অবস্থান থেকে একটা জোরালো ভূমিকা থাকবে, দায়িত্বশীল ভূমিকা থাকবে। সেই বার্তাটা তিনি দিতে সক্ষম হয়েছেন। জনাব আলম, উনি সম্ভবত সবচেয়ে বেশি জোর দিয়েছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর, আইনের শাসন ফেরানোর উপর, সুশাসনের কথা বলেছেন, এবং স্পষ্ট করে বলেছেন যে দুর্বলের উপর আক্রমণ করা যাবে না। আমাদের এখানে এবার ভোটের দিন সেই অর্থে সহিংসতা হয়নি বললেই চলে। এমনকি ভোটের ফলাফলের রাতেও এরকম সহিংসতা দেখেন, কিন্তু পরে বেশ কিছু সহিংসতার কথা ব্যারিস্টার নজিব একটু আগে বলছিলেন। জামাত বলছে যে অন্তত 4 জন নিহত হয়েছেন। ফলে আমি যদি ধরে নিই যারা নিহত হয়েছেন তারা রাজনৈতিকভাবে কম ভোট পেয়েছেন, বা তারা দুর্বল, বা তারা ধরেন মানে ধর্মীয়ভাবে মূল কি বলে ইসলাম ধর্মের অনুসারী না, অথবা তারা নারী, অথবা তারা পাহাড়ের মানুষ, এই দুর্বল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা তারেক রহমান যে বলছেন, সেই স্পিডটা আপনার তৃণমূলের নেতাকর্মী বা সবার পর্যন্ত পৌঁছালো কিনা, সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায় শেখ রবিউল আলমের সঙ্গে কথা বলছিলাম। রবি ভাই, এই যে দুর্বলের উপর আক্রমণ হবে না, তারেক রহমানের যে বার্তা উনি আন্তর্জাতিক গণমাধ্যম বা সারা পৃথিবীকে দিলেন, এবং তার বিপরীতে ডক্টর নজিব যে পরিসংখ্যান দিচ্ছেন অন্তত 4 জন নিহতের ঘটনা, আপনি সংখ্যা অনুপাত তুলনা করলে এটাকে কম প্রমাণ করতে পারবেন, এবং এটা যে কোনো সময়ের চাইতে কম খারাপ। কিন্তু একটি মৃত্যু কি প্রত্যাশিত? এবং এইখানে বিএনপির কাছে মানুষের যে পাহাড় সম প্রত্যাশা, সেইটা খানিকটা মানে আপনার হতাশায় পরিণত হতে পারে কিনা? না, একটা মৃত্যু কাম্য নয়, কোনো সংঘাতই কাম্য নয়, কিন্তু সব সংঘাতকে রাজনৈতিকভাবে বিবেচনা করাটাও একটা অন্য ব্যাপার। কারণ একবার একটা নির্বাচন হয়ে যাওয়ার পর যে সংঘাতগুলি বিচ্ছিন্নভাবে হয়েছে, প্রার্থী, সমর্থক, অথবা বংশগত, অথবা আধিপত্য বিস্তার, এটা একটা জিনিস আছে অনাকাঙ্ক্ষিত। ডেফিনেটলি যারা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিএনপি এখনও সরকার গঠন করেনি, ডেফিনেটলি এই সরকারেরও দায়িত্ব রয়েছে সেটা তদন্ত করে এখনই ব্যবস্থা নেওয়ার, এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। নিশ্চয়ই বিএনপি সরকার গঠন করলে এটার উপযুক্ত তদন্ত করবে। এবং আরেকটা কথা বলা দরকার, নিহত অনাকাঙ্ক্ষিত, কোনোভাবেই মৃত্যু কাম্য নয়, কিন্তু নিহত হলেই কিন্তু দায় আরেকজনের হয়ে যায় না।
অনেক সময় আত্মরক্ষার থেকে তো নিহত হয়। ধরুন আমি আক্রান্তের শিকার হয়েছি, আক্রমণের জন্য দায় ধরেন আপনারই ছিল, কিন্তু আপনি আক্রমণ করার পর হয়তো পাল্টা আক্রমণে আপনি নিহত হয়ে গিয়েছেন, এরকম কিন্তু হয়। সেই জায়গাগুলি মানে রাজনৈতিকভাবে না দেখে ঘটনার সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা দরকার আছে। এত বড় দেশ, এত রাজনৈতিক উত্তেজনা, তার মধ্যে একটা নির্বাচন শেষ হয়েছে, কোনো কোনো জায়গায় কিছু ঘটনা ঘটেছে এরকম, কিন্তু যেভাবে বর্ণনা করা হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে, আমি যতটুকু জানি সেভাবে ঠিক না। আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে ঘটনার বস্তুনিষ্ঠতা যাচাই করেই ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যদি আমরা সব দল মনোযোগী হই তাহলে এই সংঘাত কিন্তু কমবে। কিন্তু আমরা যদি আবার রাজনৈতিকভাবে খালি দায় চাপানোর চেষ্টা করি যে আমরা নিহত হয়েছি দায় অন্য দলের, অথবা অমক নিহত হয়েছে দায় অন্য দলের, তখন কিন্তু বিচারের বাণী নিবৃত্তে কাঁদে। আমি সেই জায়গায় যেতে চাইছি। শেখ আলম, জামাতের পক্ষ থেকে 30টি আসনে পুনঃ ফলাফল গণনা দাবি করে সেই 30 আসনের বিজয়ী প্রার্থীকে শপথ না পড়ানোর জন্য নির্বাচন কমিশন বরাবর একটি দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন যদি এটাকে আমলে নেয় তাহলে ইলেকশন কমিশনের যে আপনার শুনানি বা যারা এই সেমি কোয়াসি জুডিশিয়াল বডি তাদের কাছে প্রেরণ করতে পারে। ফলে 30টা আসনের ভোট গণনায় কি আসলেও কোনো সংকট ছিল? আমি তা মনে করছি না। ভোট গ্রহণ না, শুধু ভোট গ্রহণ প্রক্রিয়া, গণনা প্রক্রিয়া, ফলাফল প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়েছে বিধায় আমার জানা এবং আমার দেখা। আমি নিজে যেহেতু নির্বাচন করেছি, 36টা কেন্দ্রে আমি গিয়েছি, সেখানে গণনার সময় আমি উপস্থিত থেকে দেখেছি সব প্রার্থী তার রেজাল্ট শিটে সই করেছে এজেন্টরা, এবং সেখানে নিরপেক্ষভাবে গণনা হয়েছে। যেহেতু হাড্ডাহাড্ডি কয়েকটা লড়াই হয়েছে, উত্তেজনা থাকে, মনে করা হয় যে আমি ডিপ্রাইভ হলেও হতে পারি, বা গণনার মাধ্যমে যদি 2-3 হাজার ভোট বাড়ানো যায় কিনা, এরকম একটা শঙ্কা থাকে। কিন্তু এফপিএফ দেখেছেন, জামাত ইসলামের প্রধান কিন্তু গতকালকে বলেছে তিনি ফলাফল মেনে নিয়েছেন, নির্বাচন ভালো হয়েছে এবং এটা একটা ভালো নির্বাচন, অভিনন্দনও জানা হয়েছে বিজয়ী দলকে। তারপর আবার এখানে যাচ্ছে। ওই যে বললাম, আমরা কিন্তু বেরিয়ে আসতে চাই কালচার থেকে, কিন্তু আবার ওখানে একটু থেকে যাচ্ছি। মানে ক্ষমতার অংশ হওয়া বা নিজের আধিপত্য বা নিজের পরাজয়টাকে অন্য কোনো এক্সকিউজ দিয়ে বিতর্কিত করা যায় কিনা, অথবা দলের অন্যদেরকে মেসেজ দেওয়া যায় কিনা চাঙা থাকার জন্য, অথবা দলের সাথে থাকার জন্য ব্যর্থতার দায় নিতে না চাওয়া, এই কালচার থাকার থেকে এই বক্তব্য মনে করে যে জামাত ইসলাম সম্পূর্ণ বিরতে আসতে পারেনি। তারপর আমি বলি যে যেহেতু তারা সন্দেহ করে, তারা এই দাবি করতেই পারে। রাজনৈতিক দল হিসেবে এই দাবি করার খুব অযৌক্তিক বা অন্যায্যতা আমি বলবো না। ধরেন ঢাকার আমিনুল না, আচ্ছা আমাদেরও আছে মানে কি, যেখানে যেখানে কন্টেস্টে যে হেরেছে সেই প্রার্থী মনে করতে চায় না, মেনে নিতে চায় না যে এই কয়টা ভোটে হারার তো কথা না। আচ্ছা দেখি আরেকটা চেষ্টা করি, পুনর্গণনা হলে কিছু হয় কি না। এই অবুঝ মনকে আপনি সান্ত্বনা দেবেন কী করে? আলটিমেটলি নির্বাচন কমিশন যদি দায়িত্ব পালন যেভাবে করেছে, ডেফিনেটলি আস্থা রাখাটাই শ্রেয়, বিতর্ক তৈরি না করে। আমরা একটা ভালো নির্বাচন করেছি, একটা ভালো সরকার বিরোধী দল গঠন করতে যাচ্ছি। জামাত ইসলামকে অভিনন্দন, অনেক ভালো তারা করেছে। ফ্যাসিবাদের পতনের পর একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হতে পারে বলে যে শঙ্কা ছিল, তার থেকে উত্তরণের একটা সুযোগ আমাদের হয়েছে। ধরেন জামাত এনসিপি জোট বেশ ভালো করেছে। এই অগ্রযাত্রার প্রতি এবং মানুষের প্রতি আস্থা রাখতে হবে। আমাদের মানুষ অকুণ্ঠ সমর্থন দিয়ে, রায় দিয়ে, আস্থা দিয়েছে আর রেখেছে, ডেফিনেটলি সেভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। আমি একটু ডক্টর নজিব আপনার কাছে আসতে চাই। শেখ রবিউল আলম বলছিলেন জামাত এনসিপির যথেষ্ট ভালো করেছে। মঙ্গলবার সকালে এমপি হিসেবে আপনারা 3 জনই শপথ নেবেন, তখন আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে আপনারা এমপি হবেন। ফলে জামাত তার ইতিহাসে বাংলাদেশে এককভাবে নির্বাচন করে সর্বোচ্চ সংসদে আসন ছিল 18টি, এবার আপনার জোটের প্রায় 72টি। ফলে এটা একটা বড় জাম্প। আপনাদের প্রত্যাশা কি এর চেয়ে বেশি ছিল, নাকি জামাত আসলেই যথেষ্ট ভালো করেছে এবার? দেখেন 40% ভোট, আগে আমাদেরকে বলা হতো 5% ভোটের মালিক আমরা, বাট 11-12% ভোটের রেকর্ড আপনাদের ছিল। 40% এটা বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে যেটা বললেন রবি ভাই, একটু ডিসএগ্রি করি। আমরা কিন্তু ওভারঅল যেটা বলেছি, নির্বাচন মোরাললেস সব জায়গায় ঠিকই আছে, কিন্তু যেখানে অনিয়ম হয়েছে সেখানে তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। এখানে যদি কংক্রিট প্রমাণ থাকে তাহলে আইনি প্রক্রিয়া আমাদেরকে হাঁটতে হবে। বলছি না সব কিছু নিয়ে আপনাকে রাস্তায় যেতে হবে, নির্বাচনকে আউটরাইট আপনাকে রিজেক্ট করতে হবে, রাস্তায় নেমে সরকার গঠন করতে দিব না, এই ধরনের হঠকারিতায় আমরা বিশ্বাসী না। কিন্তু যেখানে অনিয়ম হয়েছে সেখানে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনাকে কয়েকটা উদাহরণ আজকে আমি দেখলাম যে 30টাতে আমরা বলছি অনিয়ম হয়েছে। আপনার যে সাইনগুলা পোলিং এজেন্টদের, আমার এজেন্টের সাইন নাই, অন্য একটা কি সুশীল বর্ধন না কি সাইন দিয়ে রেজাল্ট শিট টাইপ কিছু আছে, কিছু আছে হাতে লেখা, কিছু আছে কার্বন কপি। তাহলে আপনার এজেন্ট তখন আপত্তি করে নাই কেন? এজেন্টকে তো বের করে দেওয়া হয়েছে।
ভেজে বের করে দিয়ে অন্য একটা এজেন্টকে আমার এজেন্ট বানিয়ে সাইন নেওয়া হয়েছে। এবং তারপরে আপনি জিতেছেন? না না, আমার আচ্ছা, আপনার এটা দলের কথা ঢাকাতে বলছেন। ঢাকাতে আচ্ছা। ঢাকার যে কয়েকটা সিটে আসলে একটা পর্যায় পর্যন্ত আমরা এগিয়েছিলাম, তারপরে হঠাৎ করে ফলাফল দেওয়া বন্ধ করে 2-3 ঘন্টা পরে দেখা গেল যে রেজাল্টগুলোকে উল্টে দেওয়া হলো। হ্যাঁ, এইগুলা আইনগতভাবে এগুলো খতিয়ে দেখতে হবে। বিএনপি ক্ষমতায় আসছে, এই 30টা সিট যদি আমাদের কথা একেবারে 100% ইলেকশন কমিশন মেনেও নেয়, তাহলে তো এটা 100-র কাছাকাছি যাবে, 100 পার হয়ে যাবে হয়তো। বিএনপি তো তাও থাকছে, সরকার গঠন করার মতো যথেষ্ট সিট সরকার তো গঠন হয়ে যাচ্ছে তার আগে। হয়ে যাচ্ছে। আমার কথা হলো যে সমস্ত বিষয়ে বিতর্ক রয়েছে জি। সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, বেশ, অনিয়মকে অ্যাড্রেস করতে হবে। এটাই আইনের শাসনের একটা নমুনা। উজ্জ্বল নমুনা। এখানে আপনি একটু ছোট সরকারি করে দল হলো বলবেন? বলেই তারা সকল কিছুতে ম্যানিপুলেট করে। আপনার সঙ্গে এই অনুষ্ঠানে বহুবার এই ইস্যুতে আলোচনা হয়েছে যে তরুণদের ভোট, বিশেষ করে ছাত্র সংসদগুলো নির্বাচনের পরে জামাতের প্রত্যেক নেতা বলেছেন যে 5 কোটি তরুণ ভোটার তারা জামাতের পক্ষে ভোট করবে। আমরা ভোটের ডেমোগ্রাফি এখনো পাইনি, নির্বাচন কমিশন প্রকাশ করেনি। ফলে তরুণরা যদি জামাতকে সত্যি সত্যি ছাত্র সংসদগুলোতে যেভাবে সমর্থন দিয়েছিল, নারী শিক্ষার্থীরা যেভাবে সমর্থন দিয়েছিল, এবং নারী নিয়ে জামাতের আমিরের যে প্রকাশ্য অবস্থান পরিষ্কারকরণ, তার ফলে এই দুটো ফ্যাক্টর কি শেষ পর্যন্ত জামাতের পক্ষে কাজ করেনি? এটা কাজ করেছে আমি বিশ্বাস করি। আমার এলাকাতে আমি জানি 85% মহিলা ভোট আমার পক্ষে পড়েছে। এটা সারা দেশেই একটা মোরাললেস একটা ভালো সেটা তো চিত্র ব্যক্তি ছিল। নজিবুর রহমানের ক্যারিশমা হতে পারে, জামাতের নীতি না হয়ে। বলতে পারেন, এগুলো আসলে স্ট্যাটিস্টিক্স আসবে, প্যাটার্ন আসবে, এইগুলো দেখতে হবে, টু আর্লি টু সেই। কিন্তু ওভারঅল যেটা প্যাটার্ন, মহিলা এবং তরুণ ভোট, এটা মনে হয় জামাতের দিকেই ছিল। আমরা দেখেছি সারা দেশ থেকে ঢাকা থেকে সারা দেশে যারা গিয়েছে, তাদের ট্রেনে বাসে যে ধরনের স্লোগান ছিল, এরা কিন্তু ম্যাক্সিমাম তরুণী ছিল। জি। এখান থেকে একটা ধারণা করা যায়। তবে আমি বলবো যে এটা প্রপার একটা যদি ব্রেকডাউন আসে ইলেকশন কমিশন থেকে, তখন এটা বোঝা যাবে। পোস্টাল ব্যালটের বিষয়েও আমরা দেখেছি, পোস্টাল ব্যালটে কিন্তু আমাদের পার্সেন্টেজটা বেশি ছিল। সেক্ষেত্রে এটা বলাই যায় যে প্রবাসীদের মধ্যে আমাদের জনপ্রিয়তাটা আসলে একটু বেশি। ছিল। জি। আজিজুল বারী হেলাল, শপথের অপেক্ষা আর মাত্র মাঝখানে 3 দিন, তারপরে শপথ হবে। এখন আজকে আলী রিয়াদ সাহেব একটি প্রেস ব্রিফিং করেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, যে আমাদের সংসদ সদস্যদের সম্ভবত 2টি শপথ নিতে হচ্ছে। একটি হচ্ছে গণপরিষদের সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদ আকারে। এখন জুলাই সনদ যদি আপনারা, বিএনপির কিছু জায়গায় ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট, সেটা যদি মানেন, তাহলে তারেক রহমান সাহেব যদি সরকার প্রধান হন, যদি এটিতে বোধহয় আপনাদের নোট অফ ডিসেন্ট ছিল, তাহলে দলের প্রধান আরেকজনকে করার কথা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নের কথা। ফলে আবার মির্জা ফখরুল সাহেব বলছেন, আপনাদের তো একটা নির্বাচন ইশতেহার ছিল, সেটি আপনারা পাবলিক করেছেন, জনগণকে দিয়েছেন, সেই ইশতেহারের বিপরীতে আপনি ভোট পেয়েছেন, সংসদে আপনাদের একক সংখ্যাগরিষ্ঠতা আছে। তাহলে সেক্ষেত্রে জুলাই সনদের ভবিষ্যৎ আসলে কি? জুলাই সনদের ভবিষ্যৎ আসলে কি? জুলাই সনদ তো আমরা যে বাস্তবায়ন করব, এই একটি দল আরেকটি দলের প্রতি বিশ্বাস করতে হবে। যে দল ক্ষমতায় আসবে, অন্য দল ভাবতে যে এরা মনে হয় করবে না, সেই জন্য তো রেফারেন্ডামটা হলো। আর কোনো কারণ নেই। আমার ধারণা রেফারেন্ডাম একটাই কারণ, যে মানুষ একজন আরেকজনকে বিশ্বাস করতো না। এখন আমার বক্তব্য, এই রেফারেন্ডামের ফলে যে না ভোট আমি দেখলাম প্রায় 2 কোটির মতো পাইছে না, 2,20,00,000 প্লাস। তাহলে আমি এখন কি বলতে পারি যে 2 কোটি মানুষ শেখ হাসিনার ওই ফ্যাসিবাদকে সমর্থন করেছে, শেখ হাসিনার বিদায় পছন্দ করেনি? জুলাই সনদ তো শেখ হাসিনারকে বিদায় করেছি, তার একটা মানে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে, এরকম একটা জিনিস। আমি এই সময় টকশোতেও বলেছি যে রেফারেন্ডাম দিচ্ছেন আপনারা, এই রেফারেন্ডামের বিরুদ্ধে যদি 10টি ভোটও পড়ে, তাহলে কিন্তু জুলাই আমাদের যে অভ্যুত্থান বা 24শে গণঅভ্যুত্থান একটু কালিমা লিপ্ত হয়। 71 সালে স্বাধীনতা যুদ্ধের পরে যদি বলতেন 73 সালের নির্বাচনে 71-এর যুদ্ধ ঠিক হয়েছে কি ভুল হয়েছে, এর একটা রেফারেন্ডাম হবে, কত বড় একটা নির্বুদ্ধিতা ছিল সেটা। এবার আমার কাছে এই রেফারেন্ডামকে এরকমই মনে হয়েছে। এখন দেখেন আমরা কতগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি, এবং আমার পার্টিটা ম্যানিফেস্টো আছে, আমি এই কথা বলেই তো ভোটটা নিয়েছি, তাই না? অর্থাৎ এইটা কিন্তু আমাদের আলোচনা হবে। জুলাই সনদে যে সমস্ত বিষয় ছিল, জুলাই সনদে আপনি সই করেছেন। হ্যাঁ, জুলাই সনদে সই করেছি, নোট অফ ডিসেন্ট সহ সই করেছি, নোট অফ ডিসেন্ট সহ সই করেছি। এবং আমাদের নিজস্ব একটা পলিটিক্যাল ম্যানিফেস্টো আছে, যে আমরা কি বলে মানুষকে কাছে ভোটটা নিয়েছি।
আমরা আমাদের 31 দফা দিয়েছি, আমাদের ইকোনমিক পলিসি দিয়েছি, আমাদের পলিটিক্যাল ম্যানিফেস্টো, নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছি। এইসবগুলো তো আমরা বাস্তবায়ন করতেই হবে। এবং জুলাই সনদের যে সমস্ত বিষয় আপনার রয়েছে, নোট অফ ডিসেন্ট মনে করেন নেই যে বিষয়, সেই সব বিষয় তো আলোচনা করতে হবে নাকি? যদি উচ্চ কক্ষের ব্যাপারে কোনো নোট অফ ডিসেন্ট নেই আছে, তো কিভাবে হবে? পিআর হবে না, নোট অফ ডিসেন্ট নেই। যেমন প্রধানমন্ত্রীর 2 মেয়াদ, না সেখানেও একটা আছে, একটা না নাকি? না সেখানে নেই। সেখানে হলো যে আপনার একদিন 2 বার থাকতে পারবে, পরপর 2 বার থাকতে পারে, একবার বাদ দিয়ে আরেকবার থাকতে পারবে। এখন এইটা যদি আপনার সংবিধানে লিখতে চান, এটা যদি সংবিধানের মৌলিক কাঠামোকে কোনো রকম চ্যালেঞ্জ না করে বসে, আরো অনেক বিষয় আছে, হয়তো আমি এটা বললাম, তখন তো আপনার আরেকটা রেফারেন্ডামে যেতে হবে। তার মানে এটা একটা জটিলতার জায়গা। জটিলতার জায়গা না, মানে অর্থাৎ আলী রিয়াজ সাহেব যেটা বলছেন যে 2টি শপথ নিতে হবে, আমি এত আইন ঠাইন বুঝি না, তবে আমার এটা মনে হয় একটি শপথ কি গণপরিষদের জন্য? গণপরিষদের জন্য শপথ নিতে সংবিধান আমার লিখতে হয়, তাহলে গণপরিষদ কি জন্য হয়? যারা আইনজ্ঞ তারা ভালো বোঝে। আমার বুদ্ধিতে, আমি যতদিন রাজনীতি করি, যে গণপরিষদ হয় যখন নতুন একটা সংবিধান তৈরি হয়। আমাদের সঙ্গে একজন ব্যারিস্টার, তাইলে আমি বুঝলাম না কোন ধরনের কথা বলছে, আমি জানি না এই ব্যাপারে স্ট্যান্ড কি পাল্টি। কারণ আমার 2টো শপথ যদি নিতে হয়, তাই তো গণপরিষদ একটা, তাহলে গণপরিষদের কাজটা কি? সংবিধান বানানো, নতুন সংবিধান বানানো। তা সেই সংবিধান বানাতে হবে, তো আপনার সংবিধান যদি বানাতে হয় তাহলে তো সংসদে আলোচনা করতে হবে। আপনি একটা পাবলিক এগ্রিমেন্ট, আমরা একটা পলিটিক্যাল পার্টির এগ্রিমেন্টসকে আপনি আলোচনা করতে পারেন, আলোচনা করে সেখান থেকে যে ফলটা বেরোয় আসবে সেটাও যদি আপনি ইনকর্পোরেট করতে চান। আমরা এটির আইনি ব্যাখ্যা শুনবো একজন ব্যারিস্টার যেহেতু আছেন এবং তিনি আইন প্রণেতা হতে যাচ্ছেন। দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায়। ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন আছেন, জামাত ইসলামীর নেতা এবং পাবনা 1 আসনে বিজয়ী প্রার্থী। ব্যারিস্টার মোমেন, একটু আজিজুল বারী হেলাল যেমনটা বলছিলেন, সংসদ সদস্যদের 2টি শপথ কেন অপরিহার্য, উনি সেই প্রশ্ন তুলছেন। আপনি কি একটু আইনি ব্যাখ্যাটা দেবেন? মানে আমি ঠিক জামাতের নেতা হিসেবে না, বরং একজন আইনজীবী হিসেবে আপনার ব্যাখ্যা শুনতে চাই। দেখেন, আমরা যে গণভোটটা করেছি জুলাই সনদ, এখানে একটু পড়ে শোনাই। আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের নিম্নলিখিত সাংবিধানিক সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? শেষ প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্ন শেষ। এরপরে 4টা যে বিষয় দেওয়া হয়েছে, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, পিআর, উচ্চকক্ষ এবং পিআর, 30টা বিষয়ে যে ঐক্যমত্য হয়েছে সেইগুলা, এবং আপনার জুলাই সনদের বর্ণিত অপরাপর সংস্কারের রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে আপনার যেই এই গণভোটের অর্ডিন্যান্সটা হয়েছে, সেখানে কিন্তু সংবিধানের কোনো ধারাকে কোট করা হয়নি। তার মানে সংবিধানের আন্ডারে, সংবিধান অনুযায়ী এটা গণভোট হয়নি। এটা হয়েছে জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য। এটা কিন্তু একটা নতুন সংবিধানের একটা বলতে পারেন একটা মানে প্রাথমিক একটা ম্যান্ডেট দেওয়া হচ্ছে এই সংসদকে, যে আপনারা চাইলে নতুন একটা সংবিধান করতে পারেন। মানে আপনি বলছেন বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানের সংশোধন না, একটা নতুন সংবিধান লিখবে এই গণপরিষদ। মানে আপনি এমপি হিসেবে যদি 2টি শপথ নেন, একটিতে আইনসভার সদস্য হিসেবে আর একটা গণপরিষদের সদস্য হিসেবে, তাহলে এই আপনার রোল তখন কি হবে? আপনি কি আইন প্রণয়ন করবেন নাকি আইন সংশোধন করবেন, নাকি দুটো সাইমultaneously? প্রথমে যেটা হবে, আপনি গণপরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন, এবং সেক্ষেত্রে আপনার যেই গভর্নমেন্টটা ফর্ম করবে তারা তো এক্সিকিউটিভ হিসেবে কাজ করবে, কিন্তু সংসদ ইটসেলফ এটা গণপরিষদ হিসেবে কাজ করবে, পুরো সংসদটা। আচ্ছা, এরপরে যখন আপনি সংবিধান সংশোধন বলেন কিংবা নতুন সংবিধান প্রণয়ন বলেন, এটা যখন হয়ে যাবে জুলাই চার্টারের আন্ডারে এবং গণভোটের আন্ডারে, গণভোটের আলোকে, সেখানে এমন কিছু বিষয় আছে যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা কিন্তু সংবিধানের বেসিক ফিচারের সাথে সাংঘর্ষিক না। কিন্তু এটা তো বিএনপি আপনার শর্ত সাপেক্ষে তো তারা এটা সিগনেচার করেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা আইনকে যদি আপনি কিংবা সংবিধানকে যদি আপনি সংশোধন করেন, মানে পুরান সংবিধানকে যদি আপনি সংশোধন করেন, কোর্টের যে এখন আমাদের কনস্টিটিউশন ল যেভাবে ডেভেলপ করেছে, আপনি কিন্তু কনস্টিটিউশনের বেসিক ফিচার যেগুলো আছে এগুলাকে কিন্তু আপনি সংশোধন করতে পারেন না। একটা সংবিধান লিখতে আসলে কত সময় লাগতে পারে সেক্ষেত্রে? এটা 6 মাস, এটা এনাফ টাইম।
আমাদের প্রাথমিক যে সংবিধানটা হয়েছিল 72 সালে, এটা কতদিন লেগেছিল? খুব বেশি দিন তো লাগে নাই। আর আমি যেটা বলছি, আমি একটু আইনি ব্যাখ্যা যেটা দিচ্ছি, যেমন ধরেন আপনার আমাদের পঞ্চম সংশোধনী যেটা হলো, সেটা মার্শাল ল প্রোক্লেমেশনের আন্ডারে হয়েছে, ওখানে সামরিক সরকার করেছে। তৎপরবর্তীতে এরশাদ সরকার যখন আপনার ওই অষ্টম সংশোধনী করলো, অষ্টম সংশোধনীর মামলার রায় কিন্তু প্রথমেই বলা হলো যে বেসিক ফিচার আপনি কারেক্ট করতে পারেন না। এখন আপনার বেসিক ফিচার অনেকগুলোকে এখানে উল্টে দিতে হবে আপনার, যদি আপনি জুলাই চার্টার বাস্তবায়ন করতে চান। আপনার এটা কি ওয়াইজ হবে যে গণপরিষদটা হচ্ছে যে পুরান সংবিধান রেখেই নতুন মৌলিক বিষয়গুলোকে ঢুকানো, যেটা ভবিষ্যতে আবার আইনি চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে পারে? জি, আপনার অবস্থান পরিষ্কার। আমি একটু শেখ রবিউল আলম, আমি জানি উনি নিজে আইনজীবী, আপনি আইন প্রণেতা হতে যাচ্ছেন, ফলে আপনারা যে 2টা শপথ নেবেন, যেটা প্রফেসর আলী রিয়াজ আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন, এবং যেমন ডক্টর নজিব যদি ঠিক হন, তাহলে প্রথম 6 মাস আসলে আপনারা নতুন একটা সংবিধান লিখবেন, এবং আগের সংবিধানটা উনি বলছেন থাকছে না, নতুন করে সংবিধান লিখতে হবে, এটা সংশোধন না। এই ব্যাখ্যার সঙ্গে কথা আমি একটু কারেক্ট করি, আমাদের যে গণভোটটা হয়েছে সেখানে কিন্তু সংশোধনের কথা বলা হয়েছে, কিন্তু আমি যেটা বলছি সেটা নতুন করে পুনর্লিখন। সংবিধান আপনি সংশোধন করবেন, কিন্তু ইন এসেন্স এটা একটা নতুন সংবিধান হতে হবে। জি, কারণ আপনার বেসিক ফিচারগুলো আপনি চেঞ্জ করছেন। জি, মূলনীতিটা চেঞ্জ করতে হবে। আপনি করছেনটা কি? এই পার্লামেন্ট 2টা রোল প্লে করবে, সংবিধান সংস্কার পরিষদ, নট গণপরিষদ। গণপরিষদ তখনই দরকার যদি সংবিধান নতুনভাবে লেখা হয়, যেটা 72-এ আমরা আচ্ছা, করেছি। আমরা কিন্তু সংবিধান সংশোধন করছি, এই জন্য সংবিধান সংস্কার পরিষদ করা হচ্ছে, যার ফলে এই কাজটাই হবে সংবিধান সংশোধন করা, নট নতুন সংবিধান লেখা। মনে রাখবেন, এই জায়গাটা গুলিয়ে ফেলছেন। আরেকটা হচ্ছে আমরা 48টি বিষয়ে সংশোধন করতে যাচ্ছি, বেসিকে 30টি বিষয়ে একমত হয়েছে, সেটা আমরা একমত হাতে, ওটা ডান। প্রথম 2টি উচ্চকক্ষর গঠন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির গঠন, সেই জায়গায় 2টি একমত হচ্ছি, ওই হায়ের আলোকে করতে হচ্ছে, যে প্রস্তাবনা আমরা সই করেছি, মানে দুর্নীতি দমন কমিশন, এবং সেখানে যে নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছিলাম সেটা ধরে নেন গ্রহণযোগ্য না, যদি জয়যুক্ত হয়ে যায়। থাকছে বাকি 16টা। এই 16টা আবার বলা হচ্ছে যে রাজনৈতিক দল যার যে অবস্থান আছে, যে নোট অফ ডিসেন্ট আছে, সে সেটা বাস্তবায়ন করতে পারবে যদি সে ক্ষমতায় যায়। তার মানে আপনি যেটা বলছেন যে একই ব্যক্তি সরকার প্রধান যদি হয়ে যান, তিনি দলের প্রধান থাকতে পারছেন কিনা, সেটা 16টার মধ্যে, অথবা ওখানে ইফেক্ট পড়ছে না। সো এটা বিএনপির পলিসি, বিএনপির পলিসি না, ওইটা বিএনপি নোট অফ ডিসেন্ট অ্যাকসেপ্টেড। জি, এই হাবটেই অ্যাকসেপ্টেড। আচ্ছা, হাবটের মধ্যেই অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। 2টি জায়গায় আমাদের যেখানে নোট অফ ডিসেন্ট ছিল, বিশেষ করে উচ্চকক্ষের যে আনুপাতিক হারে প্রাপ্ত ভোটের, সে জায়গায় আমাদের ছিল প্রাপ্ত সংসদ আসনের অনুপাতে, সেখানে গণভোটের আপনি প্রাপ্ত ভোটের অনুপাতে চলে যেতে হচ্ছে যদি এই জয়যুক্ত হয়েছে, যেহেতু জয়যুক্ত হয়েছে সেখানে যেতে হচ্ছে। এখানে বিএনপিকে ছাড় দেওয়া লাগতে পারে যদি আপনি এই গণরায়কে বাস্তবায়ন করতে চান। তার মানে উচ্চকক্ষে 40% জামাত সমর্থিত বা জামাত জোট সমর্থিত আপনার সদস্য থাকবেন না, সেটা হতে পারে। সেখানে যদি জয়যুক্ত হয় সেখানে একটা বিষয় আসবে। এখন এটা আপনি কিভাবে দেখবেন সেটা একটা বিষয়। আমার ধারণা হচ্ছে বিএনপি বড় রাজনৈতিক দল, ব্রুট মেজরিটি পেয়েছে, সেখানে উদারতা দেখাবে, আমার বিশ্বাস। সে এই জায়গাগুলি যাবে, এগুলি আমরা সংসদে গেলে বোঝা যেতে পারতে পারবো। কিন্তু সংবিধান সংস্কার পরিষদ মানে গণপরিষদ, সংবিধান সংস্কার পরিষদ মানে একটা নতুন সংবিধান তৈরি করবে, এটা বিভ্রান্তিকর। আমরা সংশোধনগুলি যুক্ত হয়েছে ওর আলোকে অ্যাডজাস্ট করার চেষ্টা করা হবে। তবে মনে রাখা দরকার, সংবিধান সংস্কার পরিষদ এবং আমাদের যে সংসদ যারা আছে তারা সার্বভৌম, তারা এই ক্ষমতা রাখে। মনে রাখা দরকার, আমি শেষ করি, আপনি অনেক বলেছেন। মনে রাখা দরকার, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে সংবিধানের মৌলিক জায়গা অবশ্যই পরিবর্তন করা যাবে। আগে সংবিধানে সেটা যদি 2/3 মেজরিটিতে পাশ হয়, তারপর অধিকতর গ্রহণযোগ্যতার জন্য উচ্চকক্ষের চেয়ে বড় কথা হচ্ছে গণভোট। কিন্তু আমাদের গণভোটটা আগে করা হয়েছে, এই কারণে অবিশ্বাসের কারণে। আমি আধা মিনিটে 30 সেকেন্ডে উনি বললেন সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধন করা যাবে, এটা যাবে না কোর্টের রায়ের মাধ্যমে, এটা একেবারে খুব সেটেলড প্রিন্সিপাল। অষ্টম সংশোধনীতে হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, আদালত
একেবারে স্পেসিফিক্যালি বলে দিয়েছে সংবিধানের বেসিক ফিচারকে আপনি ইয়ে করতে পারবেন না। পারবেন না। এখন কথা হলো আমার কাছে যেটা আধার না, না, সেটা করেছিল ওই সংবিধানের যেটা বলি basic জায়গা আপনি করতে গিয়ে কখন একটা গণভোট সংবিধানকে আপনি করেছিল না নতুন আওয়ামী লীগ, সংবিধান সেজন্য বলতে করেছিল। পারবেন, এখানে কিন্তু কথা আছে। আপনি যদি নতুন সংবিধান বলতে না পারেন এই সংবিধানকে, তাহলে এটা নিয়ে চ্যালেঞ্জ হবে। এখানে আপনার সেটেল প্রিন্সিপালের আলোকে, কনস্টিটিউশন লর আলোকে আপনাকে আবার সেই 72 সংবিধানে ফিরে যেতে হবে। না, একটা কথা আমি বলতে আজ চাই, একবার হেলা- ওই রায়টা হয়েছিল না এই কারণে যে আওয়ামী লীগ যে বেসিক সংশোধন জি। মৌলিক জায়গায় সংশোধনের যে জায়গাটা ছিল তারপরে গণভোট হয়েছিল না, বিধায় ওই না, না। রায়টা প্রয়োজন ছিল। আজ একবার ওই রায় এখানে 30 কোনো গুরুত্ব সেকেন্ডে আছে বলে একটু আমার শেষ জানা নেই। করবেন, আমার হাতে একদম সময় নেই, যে আমরা কি একটা নতুন জটিলতার দিকে এগোচ্ছি কিনা এই শপথ এবং সাংবিধানিক না, প্রক্রিয়া নিয়ে? ইনশাল্লাহ কোনো জটিলতা সৃষ্টি হবে না, কারণ কি ইউনিভার্সাল ট্রুথ যেটা, যে একটি সংসদকে পিছনের কোনো আইন দিয়ে কখনো বাধা যায় না। একটি সংসদ সার্বভৌম সংসদ, সুতরাং আপনি পেছনে একটা এগ্রিমেন্ট করে রাখবেন, সেইটা দিয়ে আপনি ওইটাকে আপনি বেঁধে ফেলতে চাইবেন, এইটা হয় না। আমার বক্তব্য হলো যে এখন আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি 24-এর গণ অভ্যুত্থানের পরে এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয় ধরে রাখার জন্য আমাদের সবাইকে জি, দায়িত্ব পালন করতে অনেক হবে। ধন্যবাদ দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।